ভাবুন, পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে একজন ধর্মীয় বক্তা বলছেন হাফিজ সঈদ নাকি ভারতে 10,000 জিহাদি পাঠিয়েছিল। কথাটা যদি সত্যিই তিনি বলে থাকেন তাহলে এটি নিছক কোনো ওয়াজের বক্তব্য নয়, কারণ এই একটি দাবির মধ্যে লুকিয়ে আছে ভারত পাকিস্তান সীমান্তের বহু বছরের সন্ত্রাসের ইতিহাস, পাকিস্তান ভিত্তিক জিহাদি নেটওয়ার্কের ভয়ঙ্কর ছায়া এবং তার সঙ্গে এখন বাংলার নিরাপত্তা নিয়ে নতুন করে ওঠা প্রশ্ন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই বক্তব্য সামনে এলো এমন একটা সময় যখন পশ্চিমবঙ্গে পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগের অভিযোগে একের পর এক সন্দেহভাজন জিহাদি মডিউলের বিরুদ্ধে তদন্ত চলছে। ফলে প্রশ্ন উঠছেই, পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য কি শুধুই উস্কানিমূলক কথা, নাকি এর পেছনে আরও বড় কোনো বার্তা লুকিয়ে আছে? কিন্তু এখানেই গল্পে রয়েছে আরও বড় টুইস্ট। যার বক্তব্য ঘিরে এত বিতর্ক, সেই আল্লামা নাসির মদনী কিছুদিন আগেই মসজিদের মিম্বরে বক্তৃতা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। ভিডিওতে দেখা যায় তিনি বক্তব্য দিতে দিতে আচমকাই ভেঙে পড়েছেন। প্রথম দিকে পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম খবরটি ছড়ায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে পরে মুলতান চৌধুরী পারভেজ এলাহি ইনস্টিটিউট অফ কার্ডিওলজি চিকিৎসকরা জানান হার্ট অ্যাটাকের খবরটি ঠিক নয়। তার জ্বর, ডিহাইড্রেশন এবং পায়ের সংক্রমণ ছিল এবং পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক ছিল। অর্থাৎ এই ঘটনাটিকে প্রচারের সময় সাবধানে বলা দরকার। ভিডিওটিতে তার হঠাৎ পড়ে যাওয়ার ঘটনা সত্যি এবং সেটিকে নিশ্চিতভাবে কার্ডিয়াক অ্যারেস্ট বলা হবে না। এবার সেই জায়গা থেকে আসছে নতুন বিতর্ক। 14ই অগস্টের একটি অনুষ্ঠানে নাসির মদনীর বক্তব্যের যে দাবি সামনে এসেছে, সেখানে হাফিজ সঈদ নাম উঠে এসেছে। তার অভিযোগ, তিনি এমনভাবে কথা বলেছেন যাতে মনে হয় লস্করি তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদ ভারতের বিরুদ্ধে জিহাদি পাঠানোর সঙ্গে যুক্ত ছিলেন এবং সংখ্যাটা তিনি প্রায় 10,000 বলে দাবি করেছেন। আমরা এই বক্তব্যের ভিত্তিতে বা সম্পূর্ণ প্রেক্ষাপট যাচাই না করে তার কথাকে আদালতের রায়ের মতো তুলে ধরছি না, কিন্তু যদি ভিডিওতে এই বক্তব্যই বলা হয়ে থাকে তাহলে প্রশ্নটা ভয়ঙ্কর। একজন পাকিস্তানি বক্তা প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এত বড় সংখ্যার জিহাদি পাঠানোর দাবি করছেন কেন? এখন আপনারা এই বক্তব্যটি শুনুন, কারণ এখানে আমাদের কথার চেয়েও গুরুত্বপূর্ণ তার কথা নিজের মুখে শুনতে পাবেন। শুনুন কি বলেছেন নাসির মদনী মৌলভী। सुनो, यही हाफिज सईद ने कुर्बानी दी, आज वो जेल में है, मगर ये पाकिस्तान का पहला कैदी होगा जिसकी गवाही देने वाला कोई नहीं था, मगर उसको सजा दी सिर्फ इस वजह से उसने 10,000 बच्चा कश्मीर के लिए मातरे वतन की कुर्बानी के लिए पेश किया, मगर उसको सजा दे के बनारसी ठगों ने अंदर रखा हुआ है, मगर वो आज भी चुप है। ना कोई रिक्शा चलाया, ना कोई दरख्त काटा, ना किसी की दुकान का शटर तोड़ा। कितने ये कमांडो लड़के हैं, मगर आज तक इन्होंने मुल्क की चिड़िया भी नहीं मारी। শুনলেন, এই কয়েক সেকেন্ডের বক্তব্যেই এখন প্রশ্নের কেন্দ্রবিন্দু, কারণ এখানে শুধু হাফিজ সঈদের নাম নেই, ভারতের বিরুদ্ধে জঙ্গি পাঠানোর প্রসঙ্গও রয়েছে বলে দাবি করা হচ্ছে। আর এই ধরনের বক্তব্য সামনে এলে স্বাভাবিকভাবেই ভারতের নিরাপত্তা সংস্থাগুলির কাছে প্রশ্ন তৈরি হয়, এই কথাগুলো কি শুধুই অতীতের কোনো ঘটনা নিয়ে রাজনীতি বা ধর্মীয় বক্তৃতা, নাকি পাকিস্তানের জঙ্গি নেটওয়ার্ক নিয়ে কোনো আভ্যন্তরীণ স্বীকারোক্তির মতো কিছু? আর এখানেই বাংলার প্রসঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের মাটিতে তদন্তকারীরা এমন কিছু তথ্য সামনে এসেছেন যেগুলোকে কেন্দ্র করে পাকিস্তানি হ্যান্ডলার, আইএসআই এবং জৈশ-ই মোহাম্মদের কথা উঠে এসেছে। 31শে জুলাই পশ্চিমবঙ্গ এসটিএফ এক সন্দেহভাজন জৈশ-ই মোহাম্মদ সংযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে বলে অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি, সেই ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়া গেছে এবং পাকিস্তান ভিত্তিক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিয়েও খতিয়ে দেখা হচ্ছে। আর এখানেই বিষয়টি আরও চমকপ্রদ। তদন্তকারীদের অভিযোগ অনুযায়ী এই নেটওয়ার্কের নজরে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার গতিবিধি, গাড়ি, রুটিন সমস্ত কিছুর তথ্য নথিভুক্ত করা হচ্ছিল, তা নিয়ে তদন্ত হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তদন্তকারীরা পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ খতিয়ে দেখছেন, এমন তথ্য সামনে এসেছে।
ইতিমধ্যে অর্থাৎ একদিকে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে একজন বক্তার মুখে হাফিজ সৈয়দ এবং ভারতের জিহাদি পাঠানোর দাবি, আর অন্যদিকে পশ্চিমবঙ্গে পাকিস্তান ভিত্তিক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত। দুটো ঘটনাকে পাশাপাশি রাখলে নিরাপত্তার প্রশ্নটা যে আরও তীব্র হবে সেটাই স্বাভাবিক। তবে এখানে একটা বিষয় একদম পরিষ্কার করে দেওয়া দরকার, নাসির মাদনি কোনো 10,000 জিহাদি পাঠানোর দাবি করছেন বলে ধরে নিলেও তার বক্তব্যকে স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। তিনি যা বলেছেন সেটা কোনো প্রমাণিত তথ্য, এমন দাবি করা যাচ্ছে না। একদিকে পশ্চিমবঙ্গে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের দোষী বলা যায় না। সাংবাদিকতার প্রথম নিয়ম অভিযোগকে অভিযোগ হিসেবেই দেখানো, কিন্তু প্রশ্ন তোলা যাবে, এবং প্রশ্নটা খুবই কঠিন। হাফিজ সৈয়দ লস্কর-ই তৈয়বার প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। তার সংগঠন বহু বছর ধরে ভারত বিরোধী জিহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা এবং সরকার জানিয়েছে। 2008 সালের মুম্বাই হামলার সঙ্গে লস্কর-ই তৈয়বার জিহাদিদের যোগসূত্র উঠে আসে। সেই হামলায় 160-এর বেশি মানুষ প্রাণ হারান। হাফিজ সৈয়দ পরে পাকিস্তানের সন্ত্রাসী অর্থায়নের মামলায় দণ্ডিত হন এবং জেলে রয়েছেন। তাই যখন তার নাম আবার ভারতের মাটিতে জিহাদি পাঠানোর প্রসঙ্গে পাকিস্তানের কোনো প্রকাশ্য বক্তব্যে উঠে আসে, তখন সেটাকে হালকা করে দেখার সুযোগ নেই। কারণ এই গল্পের আসল ভয়ঙ্কর দিকটা 10,000 সংখ্যাটাই নয়, আসল ভয়ঙ্কর দিকটা হলো জিহাদিবাদকে কিভাবে একটি আদর্শিক বা জাতীয়তাবাদী মোড়কে তুলে ধরা হচ্ছে। যদি কোনো বক্তা একজন সন্ত্রাসী নেতাকে এমন একজন ব্যক্তি হিসেবে তুলে ধরেন যিনি নাকি নিজের দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাহলে সেটা শুধু ইতিহাসের ব্যাখ্যা নয়, এটা একটা ন্যারেটিভ। আর জিহাদি সংগঠনগুলোর ক্ষেত্রে ন্যারেটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগ্নেয়াস্ত্র হাতে নেওয়ার আগে মানুষের মাথায় একটা ধারণা ঢোকানো হয়, বলা হয় তুমি যেটা করতে চাইছো সেটা অপরাধ নয়, সেটা নাকি কোনো বড় উদ্দেশ্যের জন্য ত্যাগ। এই জায়গাটাই সব থেকে বিপজ্জনক, কারণ একজন জিহাদির হাতে অস্ত্র যাওয়ার অনেক আগেই তার মাথার ভেতরে একটা গল্প ঢুকে যায়, আর সেই গল্প যদি হয় ভারতের বিরুদ্ধে লড়াই করা একটি গৌরবের বিষয়, তাহলে নিরাপত্তা সংস্থার কাজ আরও কঠিন হয়ে যায়। এখানে বাংলার দিকে তাকান। বাংলার শুধু একটি রাজ্য নয়, ভৌগোলিকভাবে একটি এমন অঞ্চল যেখানে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, বাংলাদেশ সীমান্তের বিশাল অংশ, নদীপথ, সীমান্তবর্তী জনপদ, জনবসতি, সব মিলিয়ে নিরাপত্তার প্রশ্ন এখানে বরাবরই গুরুত্বপূর্ণ। আর যদি কোনো পাকিস্তানি হ্যান্ডলার সোশ্যাল মিডিয়ায় এনক্রিপ্টেড কমিউনিকেশন বা মধ্যস্থতাকারীর মাধ্যমে বাংলার যুবকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে বিষয়টা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন জিহাদি মডিউলের সমস্যা থাকে না, সেটা হয়ে যায় একটি নেটওয়ার্কের সমস্যা। আপনাদেরকে মতামত জানাতে ভুলবেন না, সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।